আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন বা আদর্শ সেটাতে বিশ্বাস করি। পরবর্তীতে আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার রাজনৈতিক যে দর্শন, যে আদর্শ নীতিগত যে আদর্শ, ওগুলো আমার অত্যন্ত পছন্দনীয় ছিল এবং আছে। পরবর্তীতে রাজনীতি সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমান সাহেবের ওনার রাজনৈতিক দর্শন আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। তো সর্বোপরি সেই সুবাদেই বাংলাদেশ জাতীয়বাদী দল করি এবং এই দলটার একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই নিজেকে মনে করি। তারপরও সম্প্রতি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আমি অনেক লেখালেখি এবং অনেক বিবৃতি দিয়েছি, আপনারা দেখেছেন ফেসবুকগুলোতে। তো সেই ক্ষেত্রে হতে পারে যে আমার যে দলীয় ভাই বোনেরা রয়েছে তারা কিছুটা মনোক্ষুণ্ণ হতে পারে যে ঠিক এই মুহূর্তে যিনি নির্বাচন চাচ্ছে জুনে দিতে, বা সম্প্রতি যদিও এপ্রিলের কথা বলা হয়েছে, আর বিএনপির জননেতা তারেক রহমান চাচ্ছে ডিসেম্বরের কথা, তারপরেও ওনার এত প্রশংসা করতেছি এবং ওনাকে নিয়ে এত লেখালেখিতে বিবৃতি দিচ্ছি, অথচ বিএনপির সপক্ষে কেন লিখতেছি না? এটা সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে। তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের আমার এই ছোট ভিডিওটি। দেখুন, নির্বাচনের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি সুস্পষ্টভাবে, নির্বাচন যখনই হোক না কেন, সেটা ডিসেম্বরের মধ্যে হোক, এপ্রিলে হোক বা জুনে হোক, যখনই হোক না কেন, আমি শতভাগ নিশ্চিত, অন্তত 95% শিওর যে আগামীর রাষ্ট্র গঠন হবে জননেতা তারেক রহমানের ওনাকে নিয়েই আগামী রাষ্ট্রটা গঠন হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। সেটা যদি আমি তারেক রহমান সাহেবের রাজনৈতিক বিচক্ষণতা ধরি, বুদ্ধিমত্তা ধরি, দূরদর্শিতা ধরি, অথবা ওনার যে বিনয়ী যে শৈল্পিক যে ভাষাসুলভ যে আচরণ, সেই চারিত্রিক বৈশিষ্ট্য ধরি, সার্বিক দিক চিন্তা করতে গেলে সোজা কথা জনপ্রিয়তার দিক থেকে উনি চরম তুঙ্গে, এতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের যদি কোনো দল থাকে তাহলে এখন জনপ্রিয়তার দিক থেকে, আকাশচুম্বী জনপ্রিয়তার দিক থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী দল অনেকটা এগিয়ে। অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে আমরা নিশ্চিত যে আগামী নির্বাচন যখনই হোক না কেন, যদি আগামী রাষ্ট্র গঠন হয় তাহলে জননেতা তারেক রহমানের হাত দিয়ে রাষ্ট্র গঠন হবে, এতে কোনো প্রকাশ নেই। এখন দেখেন, এই নির্বাচনে শুধুমাত্র 95% যে কথা আমি বলেছি, এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতি আপনার অত্যন্ত সাধারণ যে জনগণ, তাদেরও স্বতঃস্ফূর্ত রায় রয়েছে। এখন আসুন, সাধারণ জনগণ বলতে আমরা কী বুঝি? সাধারণ জনগণ বলতে তো বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ বা অধিকাংশ রাজনৈতিক দলগুলো মনে করেন যে তাদের আপ-টু-বটম যে নেতাকর্মীরা রয়েছে, বর্ণশৈলীরা রয়েছে, তারাই আসলে সাধারণ জনগণ, এবং তাদের উপর ভিত্তি করে, তাদের মতামতের উপর ভিত্তি করে তারা একটা রায় দিয়ে থাকে। দেখবেন বিভিন্ন সভা সেমিনারগুলোতে ওনারা বলে থাকে যে আমরা জনগণের পক্ষে কথা বলতেছি, জনগণের রায়ের জন্য আমরা, জনগণ রায় যেন প্রতিফলন হয় তার জন্য আমরা সেইভাবে অগ্রসর হচ্ছি। এরকম নানাবিধ সাধারণ জনগণ কথাটা উল্লেখ করে রাজনীতিবিদরা এরকম বক্তব্য দিয়ে থাকে, যেটা আমি মনে করি যে অত্যন্ত সাধারণ জনগণ যারা, তাদেরকে হাস্য তামাশায় পরিণত করে আমার দৃষ্টিকোণ থেকে, যেটা মনে হয়। কারণ প্রকৃতপক্ষে সাধারণ জনগণ কারা বা এটা পরিসংখ্যান কতটুকু, বাংলাদেশে আদৌ কত পার্সেন্ট সাধারণ জনগণ রয়েছে, সেটা হয়তো বাংলাদেশের রাজনীতিবিদরা অনেকেই জানে না। অর্থাৎ সাধারণ জনগণ নাম বলে প্রকৃত সাধারণ জনগণ যারা রয়েছে তাদের উপর, তাদেরকে আসলে বিশ্বস্ত কাদা মনে করে তাদের উপর সমস্ত তাদের দায় বা চাপিয়ে দিয়ে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বা সিদ্ধান্তগুলো চাপিয়ে দিয়ে এই সভা সেমিনারগুলিতে বক্তব্য রেখে থাকি, বুঝে না। এখন বলুন, সাধারণ জনগণ বলতে আমরা কী বুঝি? সাধারণ জনগণ বলতে আমি তাদের কী বুঝি? যারা সোজা কথা এক কথা রাজনীতি বুঝে না, যারা বাংলাদেশের যে ন্যূনতম যে মৌলিক চাহিদাগুলো রয়েছে ওগুলো যদি সঠিকভাবে পায়, আর একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যদি স্বাধীনভাবে যদি মাথা উঁচু করে যদি বেঁচে থাকতে পারে, এটাই তাদের জন্য যথেষ্ট, এবং এটাই ওরা কামনা করে। যারা রাজনীতি বুঝে না সোজা কথা, যারা নিজেদের অধিকারগুলো শুধুমাত্র বুঝে, তারা হল সাধারণ জনগণ। তো যাই হোক, এখন মূল কথা, ওই সাধারণ জনগণগুলোরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির। কীভাবে? দেখুন, আমি যদি প্রশ্ন করি যে জননেতা তারেক রহমান সাহেবকে কি অত্যন্ত যে সাধারণ জনগণ যেগুলো রয়েছে তারা কি ওনাকে শতভাগ ভালোবাসে কিনা, যদি এই প্রশ্ন করি তাহলে সঠিক উত্তর হবে যে না, সবাই ওনাকে ভালোবাসে না। সবাই অনেকে ভালোবাসে, কারণ এখানে তো সাধারণ জনগণের মধ্যে তাদের মতভেদ পার্থক্য থাকতে পারে। কেউ জামাতকে ভালোবাসতে পারে, কেউ আপনার এখন পর্যন্ত আওয়ামী লীগকে পোষণ করতেছে, ভালোবাসতে পারে, এর মধ্যে বিএনপির অংশ আছে, এরকম থাকে, এটা স্বাভাবিক। তারপরে কি সবাই ভালোবাসেন? আচ্ছা, তারপরে দেখেন সাধারণ জনগণ একটা বিশাল বড় ফিগার বাংলাদেশ জাতীয়বাদী দলের সমর্থনে কীভাবে আছে। আমি যদি একটু আপনার ম্যাজিক্যাল যে লজিক বা থিঙ্কিং সেটা যদি আপনার সাথে শেয়ার করি, যেটা গাণিতিকভাবে, তাহলে বুঝতে পারবেন। আপনি দেখবেন সাধারণ জনগণ যারা, তাদের 1% আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজও ভালোবাসে, এবং ওনার যে রাজনৈতিক দর্শন, নীতিগত আদর্শ, এগুলো আজও বুকে লালন করে আছে। অত্যন্ত সাধারণ জনগণ যারা, তারা ওনাকে ভালোবেসে বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালোবাসে। তারপরে আরেক শ্রেণী আছে যারা আপসহীন দেশনেত্রী, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং কখনো কোনো অন্যায়ের কাছে উনি আপোষ করেননি, এমন একজন নেত্রী, এবং সারা বিশ্বে এখন যার এখন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, এবং সেই সম্মান উনি পেয়েছেন।
এই মাঝখানে একটা ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। উনি ওনার সময়কালে সর্বপ্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলিকে অত্যন্ত সম্পূর্ণ নিষ্পত্তি করে ওনাকে একদম মুক্ত করেছেন, এবং ওনাকে যে আপনার যে কী বলবো সশস্ত্র যেই আপনার যে অনারম্বর যে অনুষ্ঠান হলো, জাতীয় অনুষ্ঠান, সেখানে কিন্তু ওনাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা প্রদান করেছে। এর জন্য আমি অবশ্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারকে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু আমাদের নেত্রীকে উনি এতটা সম্মান জানিয়েছে। এর জন্য যারা প্রকৃতপক্ষে বিএনপি করে, যারা প্রকৃতপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার রহমানকে ভালোবাসে, তারা কখনোই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে খারাপ বলতে পারে না। আমিও তাদের মধ্যে একজন। যদি এটা করতে মুনাফিক বা বেঈমান বলে নিজেকে মনে হয়, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে এত একটা বিশাল একটা ভূমিকা রেখেছেন। অন্যদিকে আপনার 21শে আগস্টের যে মামলাটা উনি দ্রুত নিষ্পত্তি করেছেন, যেটা তারেক রহমান সাহেব অত্যন্ত বিচলিত অবস্থায় ছিলেন, ওনার ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ছিল আর কি। তারপরে আপনি যে 10টা মামলা সেটাও মুক্ত করে যায়, বাবরকে আপনি দেখছেন, জননেতা বাবর সাহেবকে উনি মুক্ত করেছেন। তো এরকম অনেক কিছু দিক আছে যেগুলো বিএনপির প্রতি ওনার অনেক অবদান রেখেছে, যার জন্য ওনাকে বিএনপির কর্মীরা যারা প্রকৃতপক্ষে বিএনপি করে, তারা যদি ওনাকে বকাঝকা করে, খারাপ কিছু করে, আমি মনে করি তারা বেইমান, সোজা কথা। যার জন্য আমি সেই তাদের দলের অন্তর্ভুক্ত হতে চাই না, এই সবচেয়ে বড় কথা। দেখেন, জননেতা তারেক রহমান সাহেব কিন্তু কখনোই নির্বাচন কখন হবে এটা নিয়ে আসলে প্রকৃতপক্ষে বিচলিত নয়। প্রকৃতপক্ষে যেটা বলছে ওনার মাইন্ড পালস থেকে যেটা আমার মনে হয়, অর্থাৎ সেটা ডিসেম্বরে হোক বা এপ্রিলে হোক বা জুনে হোক, ডাজেন্ট ম্যাটার, সেটা বিষয়। উনি খুব ভালো করে জানে যে বাংলাদেশে যতগুলো দল রয়েছে, যখন নির্বাচন হোক ওনারা জনপ্রিয়তার দিক থেকে তুমুল এগিয়ে আছে, শীর্ষে আছে। অর্থাৎ নির্বাচন যখন হোক তার নির্বাচনে জয়লাভ করবে। অর্থাৎ বাংলাদেশে যতগুলো দল রয়েছে, সেটা জামাত হোক, হেফাজত হোক, সেটা এনসিপি হোক, সেটা হতে আর অন্যান্য যে দলগুলো আছে, আপনার চরমনাই বা অন্যান্য যে দলগুলো আছে, যারাই হোক না কেন, সোজা কথা, যারাই দাঁড়াক না কেন, সোজা কথা, এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কাছে টিকতে পারবে না। এটা তারেক রহমান সাহেব খুব ভালো করে জানে। তারপরও জননেতা তারেক রহমানের ওনার কাছে আসলে তাহলে কিসের কারণে উনি নির্বাচনটা একেবারে ডিসেম্বরের মধ্যেই হতে হবে এত তড়িঘড়ি কেন চাচ্ছেন? তার অন্যতম মূল কারণ হচ্ছে আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমি যেটা মনে করি, ওনার ভয় হচ্ছে যে সম্প্রতি ওনার যে বাংলাদেশে যে অবস্থান হচ্ছে, এবং অত্যন্ত সাধারণ জনগণ যারা, অত্যন্ত সাধারণ জনগণ আপনাদের আগে বলেছি, যারা রাজনীতি বোঝে না, যারা শুধুমাত্র বাংলাদেশের যে ন্যূনতম মৌলিক চাহিদাগুলো এবং স্বাধীনভাবে একটা স্বাধীন রাষ্ট্রে বেঁচে থাকবে, সেই অধিকারটুকু পাবে, নিশ্চিত থাকবে, যারা এগুলো চাচ্ছে, ওনারা হচ্ছে প্রকৃত সাধারণ জনগণ, যেটা একটা বিশাল বড় ফিগার সারা বাংলাদেশে রয়েছে। তো ওই সাধারণ জনগণগুলোর মাইন্ড পালস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে, এবং তাদের যে চাহিদা কী কী থাকতে পারে, ঠিক সেই লক্ষ্যে বাংলাদেশের সার্বিক উন্নয়নের দিকে উনি মানে কী বলবেন ব্যাপক হারে উনি এগিয়ে আসেন। সারা ওয়ার্ল্ডে আপনার কোনো অন্তর্বর্তীকালীন সরকার এত স্বল্প সময়ের মধ্যে এত ব্যাপক উন্নয়ন করতে পারে ব্যাপক সাইড থেকে, এটা আমার দৃষ্টিতে পারে নাই। এটা হলো কি অকপটে সত্য কথা বলা, একটা সত্য কথা। তো এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইটা পাওয়ার আছে, অত্যন্ত শক্তিশালী পাওয়ার। নাম্বার 1, সেটা হচ্ছে বিশ্বের যত ক্ষমতাধর রাষ্ট্রগুলো রয়েছে, সেই সকল রাষ্ট্রের ক্ষমতাধর শাসকগুলো রয়েছে, ওনার সমর্থন করতেছে স্বতঃস্ফূর্ত সমর্থন, যেটা আর কি, এবং ওনাদের সাথে খুব ভালো একটা সক্ষতা রয়েছে ওনার। এটা একটা বিশাল বড় পাওয়ার, অর্থাৎ আন্তর্জাতিক পাওয়ার। অন্যদিকে দেখেন, অত্যন্ত সাধারণ যে জনগণ, যেটা বলেন যে বিশাল বড় একটা ফিগার বাংলাদেশে, যাদের ভোটের উপর ভিত্তি করে আসলে একটা সরকার নির্বাচিত হয়, দলের কর্মীদের ভোটের দ্বারা নির্বাচিত হয় না, ওই সাধারণ জনগণের ফিগারটা লাগে, সবচেয়ে বড় ফিগার যেটা। তো সেই সাধারণ জনগণের যে মৌলিক চাহিদা বলেন, যে ন্যূনতম যে চাহিদাগুলো, ওগুলো ফিল আপ করতে মোটামুটি উনি শতভাগ সক্ষম হচ্ছেন এবং হতে চাচ্ছেন। তো এই যে জনপ্রিয়তা ওনার দিন দিন বাড়তেছে, সেই ক্ষেত্রে দেখা গেছে ওই যে আমি বললাম বিএনপির যে 70% জনপ্রিয়তা রয়েছে, সেটা আস্তে আস্তে ঘাটতি হচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, বিএনপির অত্যন্ত প্রবীণ কিছু নেতা রয়েছে, যাদের আসলে আমি কি বলবো, তারা আমার অত্যন্ত সিনিয়র বয়োজ্যেষ্ঠ নেতা, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি, রাজনীতি শিখেছি। তো এমন কিছু প্রবীণ নেতা রয়েছেন, যাদের মুখের ব্যালেন্সের জন্য, যাদের অশ্রাব্য কথা, অশালীন কথা, অপ্রীতিকর কথা, অরুচিকর কথা, আমি কী বলবো আসলে, বিভিন্ন যেগুলোকে গুণে আখ্যায়িত করা যায়, যেগুলো অত্যন্ত খারাপ গুণ, যেগুলো এই জাতীয় উক্তিগুলো করে আপনার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে, জননেতা তারেক রহমান সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। আমি সম্প্রতি শুনেছি যে আপনার অনলাইন সূত্র থেকে যেটা জেনেছি, যে জননেতা তারেক রহমান সাহেব একটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ আপনার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রবীণ নেতা বরকতুল্লাহ গুলু সাহেব এবং জিদুদ্দু সাহেব, ওনাদের বিরুদ্ধে একটা নোটিশ জারি করেছে। ঠিক আছে? তো এই যে সাথে সাথে অ্যাকশন নেওয়া, ওনার এই জিনিসগুলো আমার অত্যন্ত পছন্দ। এটা ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক যে অস্থিতিশীল পরিবেশ, এবং যেভাবে আস্তে আস্তে বিএনপির জনপ্রিয়তা মাইনাসের দিকে যাচ্ছে, 70% থেকে আস্তে আস্তে 70% বা দেখা গেছে আপনার 65%, এদিকে ডাউনের দিকে যাচ্ছিল, এবং নানাবিধ আরও অপ্রীতিকর কিছু ঘটনা আপনারা আসেন জানেন, জায়গায় জায়গায় চাঁদাবাজি যেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গেছিল বিএনপির অনেক নেতাকর্মীরা, যেগুলো কঠোর হস্তে জনতা তারেক রহমান সাহেব দমন করতে সক্ষম হয়েছেন, এবং সেগুলো করে যাচ্ছে নাকি ওনার পক্ষ থেকে উনি যথেষ্ট ফাইট দিচ্ছেন। উনি একজন ব্যক্তি কী করবেন, অনেক সময় এই ধরনের প্রবীণ ব্যক্তিরা এরকম ব্যবাস কথাবার্তা বলে ফেলে, এরকম অশালীন কথাবার্তা বলে ফেলে, যেটাতে আসলে উনি অত্যন্ত বিব্রত বোধ করেন এবং কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। যে সকল নেতাদের কর্মীদের নিয়ে কী করবেন, ওনার একার পক্ষে সেটা ফাইট করা সম্ভব না, ওনারা যদি সচেতন না হয়, ওনারা সেই আগের সেই
রাজনৈতিক যে টেকনিক সেটাই প্রয়োগ করতে চাচ্ছেন, সস্তা টেকনিক যেটা আর কি, অর্থাৎ নেতাকে কীভাবে খুশি করানো যায় এবং নেতাকে খুশি করার দিকে যত রকম কাউকে বিরোধী দল যারা থাকবে বা বিরোধী পক্ষ যারা থাকবে তার সাথে যত রকম হেনস্থ করে কথা বলা যায়, অপমান অপদস্থ করে কথা বলা যায়, এগুলো বলা যায় নেতার কাছে অত্যন্ত সুপ্রিয় পাত্র হওয়া যাবে, নিজের একটা শক্তিশালী অবস্থান হওয়া যায়, এগুলো ঠিক সেই পূর্ব আমলের আপনার রাজনৈতিক ফর্মুলা যেটা যেগুলো ইউজ করে নেতারা এগিয়ে যেত, এখনকার সেই প্রেক্ষাপটটা না। এগুলো এখন সেই প্রবীণ কী বলবো বিবেকগ্রস্ত নেতাগুলো আসলে বুঝতে চায় না যে তারা কেন এই ধরনের বক্তব্য রাখেন। সম্প্রতি আপনারা জানেন যে আপনার এই যে একজন নেতা দুদু সাহেব উনি বলেছেন যে প্রস্তাব করে বাসিয়ে দিবেন, কতটা অশ্লীল এবং নোংরা ভাষা, যেটা আসলে একজন রাজনৈতিক নেতার মুখ থেকে আসতে পারে না, যার জন্য আজকে এই যে বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে নানাবিধ, যে আপনার ফেসবুকগুলো দেখতে পাচ্ছেন একের পর এক নানান রকম মানুষ মন্তব্যগুলো করে যাচ্ছে ওনার এই বক্তব্যের ভিত্তি করে। তারপর আপনার বরকতুল্লাহ বুলু সাহেব উনি একজন সম্মানিত ব্যক্তির, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওনার যে আপনার ব্যক্তিগত ইমেজ, ওনার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে, এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। ঠিক আছে, এই একটা বিষয় যেটা অত্যন্ত অপ্রীতিকর ছিল, যেটা সারা বাংলাদেশে ওই যে অত্যন্ত সাধারণ জনগণ যারা ওনাকে প্রচণ্ড ভালোবাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তা ওনার প্রতি কি তাদের ভালোবাসা আরও বেশি বেড়ে যাচ্ছে, আর বিএনপির প্রতি ঘৃণা আরও সৃষ্টি হচ্ছে। কারণ বিএনপির 75% যেটা বলছিলাম আমি জনপ্রিয়তা, সেটা আস্তে আস্তে ডাউন হতে নিচে নামতেছে। আর এখান থেকে আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে একটা বিনয়ী ব্যবহার, ওনার যে একটা মার্জিত কথাবার্তার স্টাইল, ওনার যে রাজনৈতিক টেকনিক্যাল ভাষা, ঠিক আছে, এগুলো দিয়ে আসলে একদম সর্বস্তরের মানুষের মন জয় করতে শতভাগ সক্ষম হয়ে যাচ্ছে। আপনি সম্প্রতি অনলাইনগুলো দেখতে পাচ্ছেন, যার জন্য ওনার অবস্থানকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আর এটাই হচ্ছে আপনার জননেতা তারেক রহমান সাহেবের মূল ভয়, অন্য কোনো দল নাই। ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি ওনার সবচেয়ে বড় ভয়, দুইটা শক্তি নিয়ে উনি বাংলাদেশে অবস্থান করছেন। আমি একটা কথা সবসময় বলে আসছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে থাকতে আসেনি, অনেকবার বলছি কথা, ঠিক আছে, উনি এখানে থাকার জন্য আসেনি। কিন্তু এই ব্যক্তিটার এই স্বল্প সময়ের যে উনি যেটা দেশের জন্য অবদান রাখতে চাচ্ছেন, এই ব্যাপারে আমরা যথেষ্ট সহযোগিতা না করি, বরঞ্চ ওনাকে কীভাবে অপমান অবদস্থ করে ওনাকে কীভাবে ঢাবিয়ে রাখা যায়, ওনার সম্মান কীভাবে সারা ওয়ার্ল্ডে ক্ষুণ্ণ করা যায়, আমরা সেই প্রতিযোগিতা, সেই নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি। এটাই সবচেয়ে বড় কথা। তো এই জিনিসগুলো, তারপরে বরকতুল্লাহ বুলু সাহেব আপনারা জানেন যে আপনার মাস কয়েক আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে জননেতা তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে হলে অজু করে নিতে হবে। কেন এই ধরনের কথা কেন উনি বলবেন? এই ধরনের কথা তো সেই আবার আওয়ামী লীগের সেই মুজিববাদের মতো অবস্থা হয়ে যাচ্ছে, অর্থাৎ আবার জিয়াবাদের সৃষ্টি করতে যাচ্ছে, তারেকবাদের সৃষ্টি করতে যাচ্ছে, যেগুলো অত্যন্ত সাধারণ জনগণের কাছে কি অত্যন্ত একটা নিন্দনীয় পর্যায়ে চলে গেছে। একদম আওয়ামী লীগ দলটা পৌঁছে গেছে এই ধরনের কাজগুলোর জন্য, একে শেখ সাহেবকে একেবারে দেবতার স্থানে নিয়ে গেছে। তো সেরকমই আবার জিয়াউর রহমানকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তারেক রহমান সাহেবকে চিন্তা করতেছে। এই যে বরকতুল্লাহ বুলু সাহেবের এই বক্তব্য সারা বাংলাদেশে একটা নিন্দার জ্বর উঠেছে। আজকে জনতা তারেক রহমান সাহেবকে উনি নির্দেশ দিয়েছেন যে আমার নাম নিয়ে অজু করতে, আমার নাম নিতে হলে অজু করতে হবে, এটা আপনি চারদিকে অ্যানাউন্স করে দেন। উনি কি ওনাকে এই নির্দেশ দিয়েছেন? দেন নাই। নিজে থেকে কেন তো একবারই এক নেতাকে খুশি করতে গিয়ে এরকম অপ্রীতিকর কথাবার্তা, যেগুলো সারা বাংলাদেশের অত্যন্ত সাধারণ মানুষ যারা বা ধর্মপ্রাণ প্রাণ মানুষ যারা তাদেরকে আহত করবে, তাদের যে বিএনপির যেটা ভালোবাসা আস্থা ছিল সেটাকে আস্তে আস্তে ডাউনের দিকে নেবে, তাদের তো সেই অধিকার নেই এই দলটাকে ক্ষুণ্ণ করা, জনতা তারেক রহমান সাহেবের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ করে যে দলীয় গণতন্ত্রকে একটা হুমকি মুখে নিয়ে যাওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে দর্শন আদর্শ সেটাকে বিনষ্ট করা, এইটার অধিকার তো তাদের নেই। তো এই সকল ব্যক্তিগুলোর মুখে লাগাম টেনে ধরতে হবে। তাই সম্প্রতি উনি যে পদক্ষেপটা নিয়েছেন ওনাদের বিরুদ্ধে লিগেল নোটিশ জারি করেছেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত প্লিজড যদি বিষয়টা সত্য হয়ে থাকে, যদি অনলাইনে ওনারা বলতেছে এটা সত্য। এই মূলত যার জন্য আপনি তারপর ধরুন বিএনপির আরেক নেত্রী অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা, উনিও ঠিক সেই প্রবীণ নেতাদের যে আগের যে ফর্মুলা সেটা ইউজ করতে চাচ্ছে, অর্থাৎ সস্তা মার্কেটিং পাওয়ার আশায় বিএনপিতে ওনার একটা শক্তিশালী অবস্থান হবে, জনতা তারেক রহমান সাহেবের আপনার দৃষ্টিতে পড়বে, সুদৃষ্টিতে পড়বে। এর জন্য অতিমাত্রা চাটুকারিতা করতে গিয়ে আপনি দেখেন উনি এমন কিছু মন্তব্য টকশোগুলিতে করে যাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। উনি তো এমনিতেই যেভাবে কথা বলেন আপনারা দেখেন যে অনেক সময় মনে হয় গুলিস্তানের যে সকল হকাররা আছেন যারা আপনার তাদের নকল পণ্য প্রমোট করার জন্য বা সস্তা মার্কেটিং করার জন্য দেখবেন অতিরিক্ত শব্দ দূষণ করে, মানে জনসাধারণের শব্দ দূষণ করে উচ্চবাক্যে কিছু মার্কেটিং করে থাকে না, আপনার কী বলে এটাকে ক্যানভাস করে থাকে। তো উনি ঠিক দেখবেন টকশোগুলো ঠিক ওই মারমুখী ভূমিকা নিয়ে আসেন। আর সবচেয়ে বড় কথা যে আপনি দেখেন যে জনতা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার নিয়ে যে উনি সম্প্রতি যে উঁচু করে লেগেছে এবং ওনার সম্পর্কে যেরকম বিরূপ প্রতিক্রিয়া উনি জানাচ্ছেন, যে সম্পূর্ণ কি বা অত্যন্ত নিন্দনীয়, যেটা অর্থাৎ ওনার কোনো সফলতা ওনার চোখে পড়তেছে। তো এরকম একজন উচ্চশিক্ষিত ব্যক্তির মুখ থেকে যখন এই জাতীয় কথাগুলো আসে তখন আমার মনে হয় যে আসলে এই জাতীয় ব্যক্তিগুলো উচ্চশিক্ষিত ঠিকই কিন্তু সুশিক্ষিত নয়। আর আমার দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে আপনার উচ্চশিক্ষিত বিবেক প্রতিবন্ধী অথবা বিবেকভ্রষ্ট নারী নেত্রী। তো এই সকল নারীগুলোর এরকম অপ্রীতিকর কথাবার্তা যেগুলো অত্যন্ত নিন্দনীয়, যেটা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করতেছে, আমার মনে হয় জনতা তারেক রহমান সাহেব ওনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে, ওনার মুখে লাগাম টেনে ধরার জন্য। ঠিক আছে, উনি যে সস্তা মার্কেটিং চাচ্ছেন, সস্তা মার্কেটিংয়ের জন্য তো একেবারে হাই লেভেলের ব্যক্তিকে টার্গেট করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। উনি বুঝতে পারেনি যে ওনার যোগ্যতার, ওনার নখের যোগ্যতার আমার মনে হয় না এই বেস্ট রুমিন ফারহানা রয়েছে, ওনার যে সম্মান সারা বিশ্বে যে সুখ্যাতি রয়েছে, ওনার নখের যোগ্যতা ওনার নেই। অথচ সেই ব্যক্তিকে নিয়ে এইভাবে সমালোচনা করে যাচ্ছেন, একের পর এক আজে বাজে মন্তব্য করে যাচ্ছে। ওনার বিরুদ্ধে কঠোর অবস্থা নিতে হবে। আমার যতগুলো বিবৃতিগুলো এসেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে শুধুমাত্র বেস্ট রুমিন ফারহানাকে কেন্দ্র করে বিশেষ করে, তারপর আপনার যেমন আপনার এই যে আপনার বিকাশ নূর যেটা নুরা পাগলা, তারপর আপনাদের যে আপনার সস্তা আমবিকটা কি যেন একটা কি তারেক মনোয়ার, এরকম কিছু ব্যক্তি আছে, থার্ড পার্সন এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, এরা মেজর কোনো পার্সন না। তো এই যে বেস্ট রুমিন ফারহানার মতো ব্যক্তি, উনি একটা বিএনপির মধ্যে একটা ভালো একটা ফিগার একজন। তো ওনার মধ্যে ব্যক্তির মুক্তি এই ধরনের অশালীন, অশ্রাব্য, অপ্রীতিকর, যেটা মনোক্ষুণ্ণ হতে পারে সাধারণ জনগণের কাছে, এই ধরনের উক্তি আমরা আশা করি।
যে সারা বাংলাদেশ নিয়ে অত্যন্ত একটা নিন্দনীয় হয়েছে। আমার পছন্দের একজন ব্যক্তি ছিলেন উনি। আমি প্রায় সময় অনেক কথা বলতাম খুব গর্ব করে। এখন আমি সবচেয়ে বেশি আমার ওনার ফেসটা দেখলে আমার সবচেয়ে বেশি ঘৃণা চলে আসে ওনার প্রতি। ওনার এই কথাগুলো মনে পড়ে যায় এবং উনি যে একজন প্রকৃতপক্ষে বিবেক প্রতিবন্ধী, উচ্চশিক্ষিত বিবেক প্রতিবন্ধী, এতে কোনো প্রকার সন্দেহ নেই। তো এই হচ্ছে মূল বিষয়টা, যার জন্য এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়গুলো বেশি আসতেছে এবং ওনাকে আমার লেখালেখি হোক, বিবৃতি হোক, সেগুলো চলে আসতেছে নিজের বিবেকের তাড়নায়। নিজের বিবেককে তো আর আমি ধ্বংস করে কোনো কিছু করতে পারবো না, সেটা দল হোক যাই হোক না কেন, সবার ঊর্ধ্বে নিজের বিবেক। কেননা এই বিবেকের জন্যই যিনি ইনসানের বিচার হবে আল্লাহর কাছে। আমি যা বলবো এটার জন্য এই আজকে যদি আমার এই মুখ নিয়ে যদি আমি কোনো একটা দলের মিথ্যা চাটুকারিতা করি, ঠিক আছে, মিথ্যা পাচারতে পছন্দ করি নিজের একটা ফায়দার জন্য, দুনিয়াবী ফায়দা বা রাজনৈতিক একটা পজিশনের জন্য, তাহলে মনে করবো যে এই মুখ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। এই পাঁচটা মুখ নিয়ে রবের সামনে আমি দাঁড়াতে চাই, কখনোই না। দরকার আমি দুনিয়া সব কিছু ত্যাগ করে দিই, এটা আমার পক্ষে কখনো সম্ভব। সবার আগে আমার স্রষ্টা ঠিক রাখতে হবে, আমার নীতি আদর্শ বিবেক ঠিক রাখতে হবে, এটা সত্যি বড় কথা। সেই বিবেকের দ্বারা যা কিছু করার করি। আর যেহেতু বাংলাদেশ জাতীয় দলকে অত্যন্ত ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা তিনজনকে আমি প্রচণ্ড ভালোবাসি, রাজনৈতিক দর্শনে ভালোবাসি। তাই ওনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এমন কোনো কাজ বা কোনো ব্যক্তি বা কোনো অপশক্তি কোনো একটা দল বিভ্রান্ত হয়ে বা না বুঝে করবে, তাদের মন্তব্য করবো না, সেটা হয় না। সর্বোপরি আমি মনে করি যে আমি জনতা তারেক রহমানের নির্দেশে পালন করতেছি। কীভাবে? জনতা তারেক রহমান সাহেব একটা কথা কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে নয় কোনো দিল্লি, নয় কোনো পিন্ডি, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। উনি সবার আগে বাংলাদেশের কথা বলেছেন এবং বাংলাদেশের মানুষের কথা সবসময় বলেন। তাই আমি সেই বাংলাদেশের ভাবমূর্তি চিন্তা করি, বাংলাদেশের সাধারণ জনগণের যে অধিকার সেটার কথাই আমি চিন্তা করি এবং পাশাপাশি নিজের দলের ভাবমূর্তির কথা চিন্তা করি। আমি সব কিছুই আমি হিসাবে করতে গেলে জনতা তারেক রহমানের যে নির্দেশ, রাজনৈতিক যে আদর্শ, সেগুলিকে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি। এটাই হচ্ছে বড় কথা। তো সেই ক্ষেত্রে উনি তার নিজের দলের লোককে এবং অন্যান্য যে সাধারণ জনগণ তাদেরকে বাক স্বাধীনতা দিতে পছন্দ করেন জনতা তারেক রহমান সাহেব। সেই স্বাধীনতার সূত্র ধরে হয়তো এত কথা বলি। তো এখন এই যে মূল বিষয়টা, এখন আমি আপনার যদি বরকতুল্লাহ বুলু সাহেবকে একটা কথা বলি, বরকতুল্লাহ বুলু সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, বা ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে যারা আমি মনে করবো যে আসলে বিবেকভ্রষ্ট হয়ে পড়েছেন বা বিবেক প্রতিবন্ধী জাতীয় কথাবার্তা বলেছেন। অনেক সময় দেখা গেছে বিভিন্ন টকশোগুলিতে, সেমিনারগুলিতে বা সাংবাদিক সম্মেলনে এসে অনেক সময় অনেক অপ্রীতিকর, অনেক অস্বস্তিকর কথাবার্তা বলে থাকেন, যেগুলো অত্যন্ত অশালীন, অশ্রাব্য আমার দৃষ্টিকোণ থেকে। তো ওই সকল ব্যক্তিরা যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যখন কোনো প্রকার ব্যর্থতা খুঁজে না পায়, ওনার এই স্বল্প সময়ের পরিচয়ে যখন কোনো ব্যর্থতা খুঁজে না পায় এবং যখন ওনার ব্যর্থতা না পেয়ে ওনার সুনামকে কীভাবে ক্ষুণ্ণ করা যায় সেটার হাতিয়ার হিসেবে যখন ওনার ব্যক্তিগত ইমেজ বা ব্যক্তিগত যেই জীবন সেটার উপর টার্গেট করে, তখন সেটার বিষয়ে আমি কিছু কথা বলবো আর কি। অর্থাৎ দেখেন যে উনি ওনার ধর্ম নিয়ে প্রশ্ন করেছে, ওনার ধর্ম নিয়ে প্রশ্ন করে ওনাকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে এবং সারা ওয়ার্ল্ডের কাছে, সারা বাংলাদেশে অপদস্থ এবং লাঞ্ছিত করতে যাচ্ছে। এরকম একটা ওনার একটা কী বলবো আমি, যেটা অত্যন্ত নোংরা যে প্ল্যানিং ছিল আর কি, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত ওনার ঘৃণ্য মনের পরিচয় দিয়েছেন উনি এই উক্তিটি করে। তো এই যে বিষয়টা আজকে আমি যদি জনাব বরকতুল্লাহ বুলু সাহেবকে প্রশ্ন করি যে সাবেক যে উৎখাত হওয়া বা বিতাড়িত হওয়া আপনার বাংলাদেশকে যে ধ্বংসযজ্ঞ করেছে, সকল ধ্বংসযজ্ঞের অপশক্তিদের নেত্রী আপনার শেখ হাসিনা, উনি কোন ধর্মের নেত্রী ছিলেন? আমরা সবাই জানি উনি একজন মুসলিম পরিবারের নেত্রী ছিলেন, অর্থাৎ বাংলাদেশের একজন মুসলিম শাসক ছিলেন উনি, মুসলিম নারী শাসক ছিলেন উনি। তো ওনার সময় উনি কী করেছেন আপনারা জানেন? শুধু উনি একজন মুসলিম নারী না, আমি মনে করি যে উনি একজন অত্যন্ত মহিষী নারী, যার প্রশংসা না করলেই নয়। আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সময়কালে আপনার বাংলাদেশের কিছু বিবেকভ্রষ্ট বলবো আমি, এবং যারা লেবাসদারি আলেম, এক শ্রেণীর লেবাসদারি আলেম রয়েছেন যারা অত্যন্ত বিবেকভ্রষ্ট, নিজেদের ইমান ও আমলকে স্বার্থের জন্য বিক্রি করতে দ্বিধাবোধ করে না, ওই সকল এক শ্রেণীর আলেম সমাজ ওনাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। তারপর আরেকজন হাফিজের মুফতি শুনেছি, যদি 10 জন নারী জান্নাতে যায় তার মধ্যে শেখ হাসিনা অন্যতম। আচ্ছা, তারপরে ওনাদের অনুসারী আরেকজন নেতাকর্মীর মুখ থেকে শুনেছি শেখ হাসিনা জান্নাতে যাওয়ার অধিকার রাখেন। তারপরে আপনার বাংলাদেশের অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তি, একদম ধর্মের দিক থেকে, যিনি আপনার দিনে রাতে আপনার 60-70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনারা শুনেছেন, এমন একজন বুজুর্গ ব্যক্তি অর্থাৎ আপনার শামীম ওসমান সাহেব, উনি সরাসরি ওনাকে ওলিয়া উলিয়ার সার্টিফিকেট দিয়েছেন। একবার চিন্তা করে দেখেছেন কত বড় হায়ার লেভেলের উপর, মানে কত মানে উপর থেকে, কত বড় বুজুর্গ ব্যক্তি থেকে ওনাকে এত বড় বিশাল বড় সার্টিফিকেট দিয়েছেন, ওনাকে ওলিয়া উলিয়া বলে স্বীকৃতি দিয়েছেন, এটা আপনারা শুনেছেন। তো সর্বাধিক চিন্তা করতে গেলে যে আপনার হাসিনা অত্যন্ত মহিষী নারী, সেই ক্ষেত্রে অত্যন্ত যেটা জান্নাতি নারী, এমন একজন জান্নাতি নারী, এমন একজন ওলিয়া উলিয়ার পর্যায়ে যাওয়া নারী যখন ক্ষমতায় ছিলেন, আপনারা দেখেছেন সারা বাংলাদেশের যত রকম আলেম ওলামারা রয়েছেন, যত রকম ইসলামিক ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছে, তাদের উপর কী পরিমাণ অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছিল শুধুমাত্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, নরেন্দ্র মোদীর সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, এবং বিশ্বের বহির্বিশ্বের যত রকম বিধর্মী রাষ্ট্রের যে শক্তিশালী ক্ষমতাধর শাসকগুলো রয়েছেন, বিধর্মী যারা আর কি, তাদেরকে সন্তুষ্টি করার জন্য এবং নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কী পরিমাণ মুসলিমদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। উনি থেকে মুসলিম নারী ছিলেন। সেই সময় কি আপনারা এই সগৌরবে এইভাবে অকুত ভয়ে এইভাবে অনেক প্রশ্ন করতে পারলেন না যে আপনি মুসলিম নারী হয়ে আপনি কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনি এই ধরনের অপকর্মগুলো করে যাচ্ছেন, নবীজির নামে কটূক্তি করতেছে, কোনো রকম প্রতিবাদ নেই, মুসলিমদের কীভাবে গণহত্যা করতেছে কোনো প্রতিবাদ নেই, শাপলা চত্বরের কাহিনী আপনারা জানেন যে গণহত্যা করা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। আপনারা এই ব্যাপারগুলোতে নিয়ে অনেক রকম প্রশ্নবিদ্ধ করেননি। আজকে যেই ব্যক্তিটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি এসে
বাংলাদেশে যে আলেম সমাজ তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সর্বোচ্চ সম্মান দিয়েছেন উনি। এবং ধর্মের ব্যাপারে যথেষ্ট উনি সহনশীল ভূমিকা পালন করতেছেন। কোনোরকম কী বলবো আমি বৈষম্য ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বিষয়। তো বরকতুল্লাহ বুলু সাহেব কখনো হাসিনাকে এই ধরনের প্রশ্ন করেছিলেন আপনারা যে আপনি কোন ধর্মের, বা হাসিনা কোন ধর্মের হয়ে কী রাজনীতি করে যাচ্ছে? কখনই করেন না। কেন করেন না সেটা উত্তর আমি জানি। তার কারণ হচ্ছে হাসিনা তার সময়কালে সমগ্র বাংলাদেশের আপামর জনতার যে বাক স্বাধীনতা সেটাকে গলাটিপে হত্যা করেছে। আর আমাদের মতো যারা প্রতিবাদী তাদেরকে প্রায় মৃত্যুপথ যাত্রী করে আইসিইউতে রেখে দিয়েছে, যাতে আমাদের কথা না বলতে পারি, আমরা প্রতিবাদ না করতে পারি। এই হচ্ছে বিষয়টা। তা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো এসে আপনার ফখরুদ্দিনের মতো, মঈন ফখরুদ্দিনের সময়কালের মতো ফখরুদ্দিনের মতো আপনাদের উপর দমন পীড়ন জ্বালায় নাই। উনি তো ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসলো আপনার দেখেন, তখন উনি কোনো বিএনপি চেনে না, আওয়ামী লীগ চেনে নাই, জামাত চেনে, কিছু চেনে না। সোজা কথা যেই রাজপথে নামছে ওনাদের বিরুদ্ধে কথা বলছে, ধরে নিয়ে নিয়ে জেলে বসছে। সোজা কথা সব ঠান্ডা হয়ে গেছে। বড় বড় রাঘব বলগুলো জেলে পড়ে গেছে, সমস্ত রুইপিটিগুলো দেখে এবার ঠান্ডা হয়ে গেছে ওদের যখন দেখছে ওদেরকে গ্রেপ্তার করে গেছে। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সবচেয়ে বড় ব্যর্থতা বা ভুল আমি বলছি সেটাই, যে উনি এসে সেই জিনিসগুলো করে নাই। উনি চাইছিল একটা, উনি ওনার যে ব্যক্তিগত কিছু স্বপ্ন আছিল বাংলাদেশকে নিয়ে, ওনার শেষ জীবনের শেষ সম্মানটা বাংলাদেশকে কেন্দ্র করে হবে। ওনার জীবনে যত রকম সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, শেষ সম্মানটা যেন ওনার যে জুড়িতে যতগুলো সম্মান অর্জন করেছেন সারা পৃথিবীতে এখনও পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে, সেই সম্মানের শেষ সম্মানটা যেন বাংলাদেশকে কেন্দ্র করে হয়, এরকম একটা ম্যান্ডেট নিয়ে উনি বাংলাদেশে এসেছিলেন। ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে খোঁজাখুঁজি করতেছি, এভাবে খোঁজাখুঁজি করে ওনাকে আরও জনপ্রিয় করে দিতেছি, এবং আমরা আমাদের যে দলটা সেটা আস্তে আস্তে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য, নিজের খোঁজাখুঁজি স্বভাবের জন্য আমরা আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছি। আমি কিন্তু একবার বলি না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 5 বছর আমি দেখতে চাই, এই কথা আমি একদিনও বলি না। আমি সবসময় বলে আসছি উনি ক্ষমতায় থাকতে আসেনি, উনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের একটা ক্ষেত্রফল তৈরি করে উনি চলে যাবেন, জাস্ট এতটুকুই। সেক্ষেত্রে উনি যদি জাপানে গিয়ে চীনে গিয়ে একটা কথা বলেছিলেন, কি যেন চীনে না জাপানে গিয়ে একটা কথা বলেছিলেন যে আমি যে এনসিপি যে দলটা আছে, যে নতুন দলটা আছে, তারা একটু সংস্কারের জন্য সময় দেওয়া দরকার। যদি এই কথাটা বলে থাকে উনি ভুল বলে নাই। যেই সকল ছাত্র জনতাগুলো যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল 5ই আগস্টের স্বাধীনতার পিছনে, তাদের তো সেই অধিকার থাকে ওনার কাছে, এটা যে আমরা একটা দল গঠন করতে, সেই দলটাকে একটু সুসংগঠিত হওয়ার জন্য একটু আমাকে সময় দেন। এই চাওয়াটা তো অনেক জনা। যদি বরঞ্চ এটার ব্যাপারে যে বাধাগ্রস্ত করতেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বা ওনাদেরকে উপেক্ষা করে দেখছে অন্য রাজনৈতিক দলের কথাগুলোকে সমর্থন দিতে শতভাগ, তাহলে আমি নিজেই বলতাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মুনাফিক, বেঈমান, সোজা কথা। এই সকল ব্যক্তিগুলো এত বড় অবদান রাখছে বাংলাদেশের প্রতি, শেষ সময় এসে যখন পুরো বাংলাদেশটাকে বাক স্বাধীনতা একেবারে হরণ করে দিয়েছিল, গলাটিপে হত্যা করে দিয়েছিল, কেউ রাজপথে নামতে পারতো না, কোনো মিছিল করতে পারতো না, যার অধিকার আদায়ের কোনো কথাই বলতে পারতো না। তো সেই সময়টাতে এই ছাত্র এই ভূমিকাটা পালন করেছিল। আমি জানি যে সার্বিকভাবে এখানে বিএনপি ছিল, সাধারণ জনগণ ছিল, তারা ছিল সবাই মিলে সম্মিলিতভাবে 5ই আগস্ট স্বাধীনতা হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু অগ্রণী ভূমিকাটা তারা পালন করেছিল। তো সেই ব্যক্তিরা কি সময়টা চাইতে পারে না? আর এই কথাটা কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলতে পারে না? এটাকে বলাটা কি উনি খারাপ হয়ে গেছে? যে হ্যাঁ এনসিপিকে আন্দালিব রহমান পাঠ বলছে এনসিপিকে একটা সংস্থা করতে, হ্যাঁ করতে চাইতেই পারে, এটা তার অপরাধটা কোথায়? বলতে না চাওয়ার মুনাফিক হতে, বেঈমান হতে, সোজা কথা। আমার দৃষ্টিতে আমার বিবেক থেকে যেটা বলি আর কি, উনি যা করেছেন যথার্থ করেছেন। সেই সময় সে চেয়েছেন তাদেরকে এতটুকু সময় দিতেই পারে। আবার অন্য দিক থেকে দেখেন, ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে ওনাকে প্রধান উপদেষ্টা করে ওনারাই এনেছে, সুতরাং ওদেরকে প্রাধান্য দিবে, এটা খুব সাধারণ একটা বিষয়। ওনার জায়গায় আজকে আমি অন্য একজন ব্যক্তিকে বলি, যে ব্যক্তিরা এই ধরনের প্রশ্নগুলো করতেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার মতো ব্যক্তিরা, যে সকল বিবেক প্রতিনিধিরা এই ধরনের প্রশ্নগুলো করেন, তাদেরকে আমি প্রশ্ন করি, আজকে যে আপনাদেরকে এইভাবে সসম্মানে নিয়ে আসতো, আপনারা কি করতেন? এই ছেলেদেরই 5-8 সোজা কথা। উনি তার ওরকম না, উনি ভূমিকা পালন করছেন, আপনারা দিতেন 5-8 সোজা কথা, বুঝতে পারছেন? এরকম একটা যদি ক্ষমতা পেতেন, তো উনি জাস্ট ওনার পক্ষ থেকে যতটুকু করার অতটুকুই করতেছে। এটা ওনার বিবেকের তাড়না থেকে, যে যারা সম্মান দিয়ে ওনাকে এই দেশে আনলো প্রধান উপদেষ্টা হিসেবে, তো তাদেরকে মূল্যায়ন করবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এটাকে নেগেটিভ ভাবার কোনো ওয়ে নেই, সোজা কথা। নেগেটিভ ভাবার ওয়ে হচ্ছে যার স্বার্থ সিদ্ধির জন্য ওনার কাছে ওনাকে এখন খারাপ মনে হচ্ছে। এটা যার বিবেকের ব্যাপার, যার বিবেক নিয়ে শেষে আল্লাহর কাছে জবাব দিয়ে যাবো। এটা সত্যি কথা। আমি আমার বিবেককে যেটা আমি অকপরের সত্য কথা সেটা বলে যাই, এটা যে মূল বিষয়। তো ওই যে বাক স্বাধীনতাগুলো হরণ করেছিল, তখন বরকতুল্লাহ বুলু সাহেব কিছু কথা বলতে পারেন। এখন তর্কের খাতিরে হোক বা এক শ্রেণীর ব্যক্তিদের, বরকতুল্লাহ সাহেবের মতো ব্যক্তিদের আত্মতৃপ্তির জন্য হলেও আমি স্বীকার করে নিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খ্রিস্টান, এখনো পর্যন্ত মুসলিম হয়। ধরে নিলাম আমরা তো রাশিয়ার যে প্রেসিডেন্ট শাসক অর্থাৎ ভ্লাদিমির পুতিন, ওনারা তো সমর্থন করি। তারপর দক্ষিণ কোরিয়ার যে আপনার প্রেসিডেন্ট আপনার কিম উন জুন, ওনারা তো সমর্থন করি। কেন করি? ওরা ইহুদি খ্রিস্টান হতে পারে, তারপরেও ওনাদের এই যে আপনার ফিলিস্তিনিদের প্রতি ওনাদের একটা সহমর্মিতা রয়েছে, ইসরায়েলিদের বিরুদ্ধে ওনারা অবস্থান গ্রহণ করছে, অতক্ষণ ইহুদি খ্রিস্টান, কিন্তু তারপর সমর্থন করতেছে। কেন? কারণ আমার মুসলিম ভাইদের প্রতি ওনাদের একটা টান আছে, ভালোবাসা আছে। অন্যদিকে আবার দেখেন সৌদি আরবে যে শাসকবর্গ রয়েছে, যেগুলো আওলে হাদিসের ধর্ম অনুসারী যে সকল শাসকবর্গ রয়েছে, তাদের কিন্তু আমি মনে প্রাণে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। মুসলিম তো তারা মুসলিম হয়ে কি করতে পারছে? কিছু করেছে না। মুসলিম হয়ে উল্টা আপনার আমেরিকার সাথে, ইসরায়েলিদের সাথে আঘাত করে দেখা গেছে যে উপরে দেখাচ্ছে ফিলিস্তিনিদের প্রতি একটা সম্মিলিত মুখে একটা ছোটখাটো বিবৃতি দিচ্ছে, ভিতর দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ইসরায়েলিদেরকে এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। তো এই মুনাফিক জাতীয় মুসলিম থাকার চেয়ে, এই জাতীয় মানে লেবাসদারি মুসলিম থাকার চেয়ে না থাকা অনেক ভালো, সোজা কথা। এতে ওই ইহুদি খ্রিস্টানরা ভালো, তাও অন্তত মুসলিমদের সপক্ষে কাজ করতেছে অন্তর থেকে, তাদের হৃদয়ে যেটা জাগ্রত হচ্ছে, তাদের বিবেক যেটা তারা হচ্ছে সেই বিবেক থেকে কাজ করতেছে। তো সেই সূত্রে ধরে নিলাম যে উনি খ্রিস্টান, ধরে নিলাম এখন খ্রিস্টান আছে। এটা আপনাদের তর্কের খাতিরে এবং আপনাদের আত্মতৃপ্তির জন্য কথা বললাম। কিন্তু ওনারা আপনি দেখতেছেন সম্প্রতি
উনি আলহামদুলিল্লাহ ঈদের জামাতে নামাজ পড়তেছেন এবং ওনার মুখে প্রতিনিয়ত আপনার ইসলামিক যে উক্তিগুলো সেগুলো রয়েছে এবং আপনার আলেম ওলামাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে একটা মত পার্থক্য ছিল, তাদের মধ্যে একটা অনৈক্য ছিল, সেটা একটা প্ল্যাটফর্মে আনতে উনি শতভাগ সক্ষম হয়েছেন। এই যে জিনিসগুলো করতেছেন এগুলো আপনাদের ভালো লাগতেছে না, এগুলো আপনাদের মোটেও ভালো লাগতেছে না। এই ব্যক্তিটার বিরুদ্ধে আপনার পিছনে লেগেছে কোন হিসাবে বলেন? দাদা মনে করি যদি খ্রিস্টান হয়ে থাকেন, ধরে নিলাম আপনার তর্কের খাতিরে, তাও তিনি ভালো কাজগুলো করেছেন, ইসলামী সপক্ষে কাজগুলো করে যাচ্ছেন, আপনার আলেম সমাজের সর্বোচ্চ সম্মান দিয়ে যাচ্ছে। আমি মনে করি যে উনি বৈষম্যের বিরুদ্ধে সামনের প্রতীক হিসেবে বাংলাদেশে আবির্ভাব হয়েছে। তো এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলার আগে বহুবার চিন্তা ভাবনা করবেন সারা ওয়ার্ল্ডে ওনার সুনাম চুক্তিতে কতটুকু আছে। আমি সারা ওয়ার্ল্ড জরিপ করে দেখেছি আজ পর্যন্ত যারা এরকম সুনাম অর্জন করেছেন তাদের সুনামটা কোনো একটা সময় তাদের নিয়ে গুঞ্জন, তাদের নিয়ে আলোচনা, তাদের নিয়ে আপনার এত কিছু হইচই, বিভিন্ন সভা সেমিনারগুলো এই একটা সময় স্থিতিশীল হয়ে পড়েছে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই। একমাত্র এক্সেপশনাল একজন ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি মনে করবো হি ইজ দ্য মিরাকেল অফ দ্য বাংলাদেশ, শুধু না সারা ওয়ার্ল্ড বলবো। তো এই একমাত্র একজন ব্যক্তি যার সুনাম সুখ্যাতি 84 বছর বয়সেও কি অব্যাহত আছে, এখন পর্যন্ত ম্লান হয়নি, স্থিতিশীল হয়নি, বরঞ্চ দিনকে দিন বেড়ে যাচ্ছে, এমনকি মৃত্যু রঞ্জন শাসন থাকবে সেটা আমি বিশ্বাস করি। এবং ওনার মৃত্যুতে অন্তত বাংলাদেশের অত্যন্ত সাধারণ যে জনগণ, যদি বললাম সাধারণ জনগণ বিশাল বড় অঙ্ক, তারা রীতিমতো কান্না, অশ্রুসিক্ত কান্না করবে। উনি যখন একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, যে সরকারে আসুক না কেন, আমার বিশ্বাস, আমার যেন মনে হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, 1 বছর যাবে না, 1 বছর না যেতেই ওই অত্যন্ত সাধারণ যে জনগণগুলো ওনাকে স্মরণ করে অশ্রুসিক্ত অবস্থা কান্নাকাটি করবে এবং ওনাকে আবার চাইবে। রীতিমতো বাংলাদেশের বিভিন্ন সভা সেমিনারগুলো হবে, ছোটো ছোটো জটিকা মিছিল হবে, আবারও কিছু বিক্ষোভ মিছিল হবে, বাংলাদেশ সেই জিনিসগুলো আবার হতে থাকবে, আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। কিসের জন্য? আবার চাইবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চাই, এই কথাগুলো নিয়ে আবারও মিছিল হবে। এটা আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, ইতিপূর্বে আমি যত ভবিষ্যৎবাণী করে সবই সত্য হয়েছে, এটা ইনশাআল্লাহ হবে। এগুলো তৈরি করে দিচ্ছি কারণ আমরা যত বেশি খোঁজাখুঁজি করবো তত উনি জনপ্রিয় হবে। আমি একটা কথা সবসময় বলেছি যে জনতা তারেক রহমান সাহেব, তিনি এই যে আপনার নির্বাচনে যে এপ্রিলের কথাটা ঘোষণা হয়েছে তার আগে 1 সপ্তাহ আগে আমরা কথা বলেছিলাম যে আপনার নির্বাচনের ক্ষেত্রে বিএনপি এই ডিসেম্বরটাকে কেন টার্গেট করেছে, যে ডিসেম্বরটা হাসিনা করেছে টার্গেট করেছে, যে ডিসেম্বরটা ভারত করেছে মোদির পক্ষ থেকে এসেছে, যে ডিসেম্বরটা ওয়াকরুজ্জামান যিনি আওয়ামী লীগের অদৃশ্য নেতৃত্ব দিচ্ছেন তার পক্ষ থেকে এসেছে, এই যে ডিসেম্বরটা আপনার এতগুলো অপশক্তিদের পক্ষ থেকে এসেছে, সেই ডিসেম্বরটাকে টার্গেট করা হলো। সেই ডিসেম্বরটা টার্গেট না করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কথা বলতেন, আজকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কথা বলতেন, তাহলে তো আপনার অন্তত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যেন বিনয়ের সাথে বলতেন যে না আপনি জুন বলেছেন, জুন না, আপনার এপ্রিল মার্চের দিকে দেন। আমার মনে হয় সেটাই বাংলাদেশ যেহেতু বাংলাদেশ যেহেতু একটা বৃহত্তর দল, সেই হিসাবে উনি একটা বিবেচনা করে অবশ্যই তাদের সম্মান রাখার জন্য আমার মনে হয় যে উনি আপনার এই নির্বাচনের ব্যাপারটা সহনশীল হতেন এবং ওনাকে সম্মান করতেন, সেই সম্মান হিসেবে হয়তো মার্চ এপ্রিলটা মেনে নিতেন। আজকে ওনার কথার উপর ভিত্তি করে যদি মেনে নিতেন তাহলে আজকে বাংলাদেশ জাতীয় দলের সুনাম অক্ষুণ্ণ থাকতো, সারা বাংলাদেশ জাতীয় দলের যে ইমেজ একটা ক্ষুণ্ণ হয়েছে সেটা হতো না। সারা বাংলাদেশে যে সাধারণ জনগণ তাদের কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে, যেটা হাসিনা চাচ্ছে, যেটা ভারত চাচ্ছে, যেটা ওয়াকরুজ্জামান চাচ্ছে, সেটা আবার বিএনপি চাচ্ছে, তার মানে কি ঘুরে ফিরে তারা কি সবাই কি একই পথের প্রতীক কিনা, বা দেশে এসে কি আবারও সেই মুদ্রার এপিডুপিট দেখতে পাবো কিনা, এই একটা আশঙ্কা সাধারণ জনগণের কাজ করতেছে। যেটা কে সৃষ্টি করে দিয়েছে? আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা আমাদের একটু রাজনৈতিক বিচক্ষণতার একটু ভুলের জন্য বা রাজনৈতিক কী বলবো আমি দাবার চালের শেষ যে চালটা আমরা একটু বিএনপি ভুল দিকে এগোতে হবে, স্বাভাবিক। কিন্তু ওনাকে যত আপনারা রেসপেক্টের সাথে ওনার কথাগুলো মেনে নিতেন, জুন না মারতেন, এপ্রিলের কথা বলতেন, নট ডিসেম্বর, ফেব্রুয়ারি বলতেন, মার্চ বলতেন, এপ্রিল বলতেন, তাহলে কী হতো? আপনার সম্মানটা থাকতো, আপনি যেটা চাইছেন ওটা উনি দিলেন, সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে আস্থা শতভাগ আস্থাটা আবার ফিরে আসতো। আবার প্রফেসর ডক্টর ইউনূস স্যার চিন্তা করতে যে না, যেহেতু ওনারা যেভাবে চাচ্ছে, আমি যেভাবে বলতেছি ওনারা সেভাবে নিতেছে, গ্রহণ করতেছে, সুতরাং আমার এখানে আর এখানে আমি একটা সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে আমি চলে যাবো। এখন যদি আমরা খোঁজাখুঁজি করি এর ফলাফল কী হবে? আমি বলতেছি যেটা আমরা যে প্রত্যাশা করি উনি আরও 5 বছর ক্ষমতা থাকবে, কিন্তু এই খোঁজাখুঁজির কারণে সেটা হতে পারে। কীভাবে হতে পারে? সারা ওয়ার্ল্ডের যত ক্ষমতাধর রাষ্ট্রগুলো রয়েছে, শাসকগুলো রয়েছে, যেহেতু ওনার সত্যসূচিত ওনার সমর্থন করে, তারা কী করবেন? তারা বলবেন যে এই বাংলাদেশের দলগুলো আসলে বেয়াদব, এগুলো একটাও এখনও সুশৃঙ্খল না, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ তারাই এখনও পর্যন্ত সেই আওয়ামী শাসন যারা করে গেছে তাদের মধ্যে চিন্তাধারা। সুতরাং এখন যেহেতু বাংলাদেশ স্থিতিশীল হয় না, একটা দেশের যে সাধারণ জনগণ যারা আছে, দেশের সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন আছে, অর্থাৎ কোনো সরকারের প্রতি যে ক্ষমতা দেওয়া হবে সেটা অনিশ্চয়তার দিকে যাবে। সেই দিক বিবেচনা করে যদি ওই সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলো যদি ওনাকে নির্দেশ দেন, প্রপোজ করেন যে আপনি আগামী 5 বছরের জন্য ক্ষমতায় বসেন, এখানটা পাবে এটা, ওইখানে অত্যন্ত সাধারণ জনগণ যারা ওনার প্রতি পৃষ্ঠ হয়ে যাচ্ছেন, ন্যূনতম অধিকারগুলো বা মৌলিক চাহিদাগুলো পেয়ে, তো ওনার বিনয়ী ব্যবহার, ওনার কথাবার্তা, ওনার স্বল্প সময়ের ব্যাপক যে ওনার সার্বিক দিক থেকে উন্নয়ন, যেগুলো আসলে রেকর্ড ভঙ্গ করার মতো সুযোগ, ঠিক আছে। তো এই সার্বিক দিক চিন্তা করে এই সাধারণ জনগণের যে একটা ওনার সমর্থন, এইখানটা আবার শক্তিধর দেশগুলো শাসকগুলোর সমর্থন, এই দুটো যখন অ্যাড হবে না, তখন আগামী 5 বছর উনি আসতে পারে, এটা অনিশ্চিত কিছু না। যেটা জনতা তারা কারণ সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন, যে ওনার জনপ্রিয়তা রেখে ভয় পাচ্ছেন, কিন্তু কোনো দল টল এগুলোকে ভয় পাচ্ছে না। সময়ে ডিসেম্বর হোক, জুন হোক, ফেব্রুয়ারি হোক, এর ভয় পাচ্ছে না। অর্থাৎ বিএনপির কিছু টেকনিক্যাল বাসার জন্য, বিএনপির কিছু বিনয়ী বাসার জন্য বিএনপি আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হলো চরম সত্য কথা। আমার মতো ব্যক্তিরা এই ধরনের সত্য কথা বলে, এই ধরনের ব্যক্তির বেশি দিন বাঁচে না, তাদেরকে বাঁচতে দেয় না। এই যে আবরার মারা গেছে, সত্য কথা বলছে, এরকম ব্যক্তি থাকে না পৃথিবীতে বেশি দিন, আমি জানি। কিন্তু যতদিন থাকবো সত্য কথা এবং উচিত কথাগুলো বলে যাবো, কেননা আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে, আমি যেন আমার এই সততার সাথে, আমার এই নীতি আদর্শের সাথে যেন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে পারি, যে আমি অন্তিম শ্বাস পর্যন্ত সত্য কথা বলে এসেছি।
এটা কি আমাকে কি কোনো অপশক্তির কী করে গেছে সেটা নিয়ে আপনার দেখার বিষয় না। মৃত্যু তো আমার হবেই, 100 বছর 150 বছর যে আল্লাহ দেয় তারপর আমার মৃত্যু হবে। মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো না, অর্থাৎ যেটাতে আমি বাঁচতেই পারবো না সেটাকে আমার একেবারে লালন পোষণ করতে হবে, ওটাকে আমি ধরে রাখতে হবে, কোনো লাভ নেই, ওটাকে টানাটানি করে লাভ নেই, ওটা আমার কাছে থাকবে না। এই শুধু নীতি আদর্শের সাথে যেটা আপনার দেলান সাদি সাহেব বলেছেন, বাঁচতে হলে কি বিড়ালের মতো 500 বছর বাঁচার থেকে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা অনেক শ্রেয়, এটা সবচেয়ে বড় কথা। তো এইগুলো হচ্ছে মূল বিষয়টা হচ্ছে ওই ধরনের ব্যক্তিগুলোর বিএনপির প্রবীণ নেতা আছে যাদের কিছু আমি বলছি অপ্রীতিকর কথাবার্তা, এগুলো থেকে সংযুক্ত এই মুহূর্তে অন্তত করতে হবে। আর আমি সবশেষ একটা কথা বলি সবসময়, যে যেহেতু আপনার একটা ছোটো উদাহরণ দিই, যেহেতু আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি জানেন আপনি হ্যামিলিয়নের গল্প সবাই শুনেছেন, যার পাশে সুরে হাজার হাজার লক্ষ লক্ষ ইঁদুর ছুটে এসেছে। তো এখন ঠিক এই মুহূর্তে আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা হ্যামিলিয়নের সেই জাদুকর বাসওয়ালার মতো, যার সুরে সারা বিশ্ব না নিজের দেশের যত সাধারণ মানুষগুলো রয়েছে যাদের ভোটের উপর ভিত্তি করে একটা সরকার নির্বাচিত হয়, দলের কর্মীদের দ্বারা নির্বাচিত কিন্তু হয় না, ওই সাধারণ ভোটের দ্বারা নির্বাচিত হয়, যদি বিশাল বড় ফিগার একটা, ওই সাধারণ জনগণকে উনি সন্তুষ্ট করতে শতভাগ সক্ষম হয়েছে। এটা ওনার সবচেয়ে বড় ক্রেডিট। এবং সারা বাংলাদেশে স্বল্প সময়ে উনি যেই পরিমাণ ব্যাপক সাইড থেকে উন্নয়ন করতে সক্ষম হয়েছেন, এটা ওনার আরেকটা বড় ক্রেডিট। ওইখানকার শক্তিশালী ক্ষমতাধর শাসকগুলো ওনার শতভাগ সমর্থন রয়েছেন, এটা ওনার আরেক সম্মানের দিক থেকে ক্রেডিট। সর্বাধিক চিন্তা করতে গেলে এই ব্যক্তির এখন বর্তমানে সেই হ্যামিলিয়নের সেই বাসওয়ালা, যার সুরে এখন সারা বাংলাদেশ ছুটে যাচ্ছে। কেন বলছি, উনি ক্ষমতা যার উপরে দিয়ে যাক না কেন বাংলাদেশে কান্নার ঝড় বয়ে যাবে। আল্লাহ না করে ওনার কিছু হয়ে যায়, ঠিক আছে, কোনো বাংলাদেশ সাধারণ জনগণ কোনো দলে ছাড় দিবে না, সবগুলোকে সোজা কথা প্রচণ্ড ঘৃণার সাথে আজীবন স্মরণ করবে। তারপর আল্লাহ না করে যদি ওনার সাধারণ করে মৃত্যু হয়, সারা ওয়ার্ল্ডে একটা কান্নার ঝড় পড়ে যাবে। সারা ওয়ার্ল্ডে উনি এতটাই সুনাম শক্তি অর্জন করেছেন, যেটাকে আমি আমার একটা বিবৃতিতে বলেছি, আপনার যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি যে ওনার সময়কালে যত রকম জনপ্রিয়তা অর্জন করেছেন, নোবেল বিজয় থেকে শুরু করে, ওগুলো যথেষ্ট প্রশ্নবিদ্ধতা রয়েছে, কিন্তু ওনার বিজয় কোনো অর্জনের মধ্যে কোনো প্রশ্নবিদ্ধতা ছিল না, ঠিক আছে। সেই ক্ষেত্রে উনি রবীন্দ্রনাথ অনেক অনেক আগে এগিয়ে আছেন। একজন বাঙালি হিসাবে অন্তত গর্বের সাথে আমার এই বাঙালি ভাইটাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি যে এমন একজন ব্যক্তি বেঁচে, যেটা আগামী 500 বছর এরকম প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে একজন ব্যক্তির জন্ম হয় কিনা সন্দেহ, আগামী 500 বছর। এই মুহূর্তে আপনার জননেতা তারেক রহমান সাহেবকে একজন দক্ষ সার্জিক্যাল ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। একজন দক্ষ সার্জিক্যাল ডাক্তারের ভূমিকা হচ্ছে একটা দেহে যখন কোনো অংশ পছন্দ হয় সেটাকে খুব সূক্ষ্মভাবে অস্ত্রোপচার করে সেই অংশটা কেটে ফেলে তার দেহটাকে সুস্থ রাখে। দলের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে, ব্যারিস্টার রুমি ফারহানাদের মতো ব্যক্তি, বিবেক প্রতিবন্ধী, বা যেমন বুলু সাহেব বা দুদু সাহেব, যেগুলো অত্যন্ত ব্যবহার কথাবার্তা বলেন, অপ্রীতিকর কথাবার্তা বলে ফেলেন, যেগুলো দলের ভাবমূর্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভাবমূর্তি, খালেদা জিয়ার ভাবমূর্তি, সার্বিকভাবে সাধারণ জনগণের কাছে যে বিএনপি যে সে আস্থার ঘাটতি তৈরি করতেছে, এই ধরনের ব্যক্তিগুলোর মুখে লাগাম টেনে ধরতে হবে যদি দলকে ভালোবাসেন এবং প্রকৃতপক্ষে দলকে টিকে রাখতে চান। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ বিএনপি ঠিক হবে। আর সারা বাংলাদেশে বিক্ষিত হবে যেরকম চাঁদাবাজি সন্দেশ সেগুলো করে যাচ্ছে, এগুলো শুধু এই দল না, জামাত শিবিরও করতেছে, সব দলই করতেছে, কারণ আমি কাউকে ভালো বলবো না, সবাই করতেছে, এটা সম্পৃক্ত হয়ে করতেছে। এই জিনিসগুলো কঠোর দমন করতে হবে। ওই যে দক্ষ সার্জিক্যাল ডাক্তার বলছে, এগুলো ধরে ক্যান্সারগুলো ধরে দেহ থেকে আলাদা করে দেহটাকে পিওর একটা দেহতে পরিণত করতে হবে। তাহলেই কেবল ইনশাআল্লাহ আমি যে জরিপ করেছি যে সারা বাংলাদেশে 75% জনপ্রিয়তা বিএনপির রয়েছে, এবং এই 75% জনপ্রিয়তা থাকে আর কিছু লাগে না। বাকি যে 25% বিভিন্ন দলে থাকতে পারে, আওয়ামী লীগে থাকতে পারে, জামাত শিবিরে থাকতে পারে, চরমনায় থাকতে পারে, সবার আমি যেটা বললাম, এই 70% জনপ্রিয়তা একটা দলের জন্য যথেষ্ট। সেটাকে কোনো ক্রমে ঘাটতি হয়তো দেওয়া যাবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এখনও সময় আছে, ওনাকে ওনার সাথে বিনয়ী ভাব করেন, উনি যে সময়কালটা দিয়েছেন সাধুবাদ জানান, এবং সেই সাধুবাদটা জানালে আপনারা ছোটো হবেন না, আপনার দলটা আরও স্টাবলিশ হবে, অত্যন্ত সাধারণ মানুষের কাছে আপনার আস্থা ফিরে পাবে। অন্যদিকে আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার ওনার নীতি আদর্শ তখন বিবেক কাজ করবে যে আমি যাই বলেছে ওনার তাই মেনে নিচ্ছে, তার মানে আমি সরকার সময় নির্বাচন দিয়ে আমি আমার সমানে চলে যাই। আর যে বেশি খোঁজাখুঁজি করেন, ওই যে 5 বছর যে আশঙ্কা করতেছেন সেটাই করতে, আর এটার জন্য দায়ী আমরাই থাকবো, অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল বিএনপি বা যে সকল দলগুলো সমমনা দলগুলো অনেক খোঁজাখুঁজি করছে তারা দায়ী থাকে, সোজা কথা একটা। আর ছোটো করে যে সকল দলগুলো আছে, যে নূরা কি জানি বিকাশ নূর হ্যান দেন একদম বিতর্কিত, এগুলোকে আমি গণায় ধরি, এগুলো দলের মধ্যে পড়েও না, ঠিক আছে। আর একটা কি আমজনতা পার্টি কিনা আম বিক্রেতা না কি জানো একটা, তারেক মানন না কি জানো, এগুলো হচ্ছে আপনার একেবারে নন-পার্সন সোজা কথা। এগুলো কিছু আমি ভিডিও ক্লিপ দেখেছি শুধুমাত্র স্বার্থের জন্য, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাভ আছে, আর কিছুই না, যেগুলো দেশপ্রেমের ছিটাফোটা কিছু নেই সোজা কথা। এই সব ভণ্ড ভাটপার বেইমান সবগুলো ভিডিও ক্লিপ আমার কাছে আছে, সব দেখছি আমি। এই ভণ্ডগুলোর একটাও বিশ্বাস করি না। তাই সবার কাছে আমার বিরুদ্ধে অনুরোধ থাকতো এই ব্যক্তিটাকে সহযোগিতা করে। বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ভালোবাসি বলে আসি, কথা বলে যাচ্ছি। আমি চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ গণতন্ত্র ওনারই মতো অমরত্ব লাভ করুক। উনি যেন অমর হয়ে আছেন, আমাদের আজকের ঠিক বহুদূরে গণতন্ত্র যেন অমর হয়ে থাকে। সারা বাংলাদেশে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেন রাজনৈতিক দর্শন সেটা যেন সুনামের সাথে থাকে, যেন তারেক রহমানের যে স্বপ্ন সেগুলো যেন বাস্তবায়ন হয়। ঠিক আমি সেটাকে লালন করি, সেটাকে পালন করি। এর জন্যই আমি এইভাবে অকপট সত্য কথাগুলো বলি। এটি কে কী ভাবলো, কোন নেতা কী ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমি আমার বিবেক থেকে, আমি আমার দলের স্বার্থে, আমি আমার নেতা তারেক রহমানের স্বার্থে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে, খালেদা জিয়ার স্বার্থে আমার যেটা বলা উচিত, সর্বোপরি আমার দলের সাথে যেটা বলা উচিত আমি সেটা বলি। যারা ক্ষতিগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে কথা বলেই যাবে, শুধু এটা না, যে কোনো অন্যায় বিরুদ্ধে কথা বলে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।